কাঁচা আম দিয়ে কিন্তু দোকানের মতো একদম পারফেক্ট ম্যাঙ্গো বার তৈরি করা যায় আর খুব সহজ তৈরি করা, খুব বেশি উপকরণও লাগে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে তৈরি করব কাঁচা আম দিয়ে টক মিষ্টি ম্যাঙ্গো বার রেসিপি। আশা করি এই রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। প্রথমেই আমাদের লাগছে কাঁচা আম। আমগুলোকে প্রথমে ধুয়ে নিয়েছিলাম। এখন একটা পিলারের সাহায্যে এই কাঁচা আমের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে আধা পাকা যে আমগুলো সেগুলো দিয়েও কিন্তু এই ম্যাঙ্গো বারটা তৈরি করতে পারেন, অথবা এরকম কাঁচা আম দিয়ে। তো আমের খোসাটা ছাড়ানোর পর এখন আমি কেটে নিচ্ছি। তো আমার এই আমগুলো কিন্তু একটু রং ধরে গেছে, মানে পাকা পাকা ভাব চলে এসেছিল। এটা কয়েকদিন ঘরে ছিল তাই। তো যাই হোক, আপনারা চাইলে একদম কাঁচা আমটাও নিতে পারেন। তো আমগুলো কেটে নেওয়ার পর আমি একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি। তো আমের আটিটা ফেলে দিয়েছি কারণ আটিটা শক্ত হয়ে গেছিলো। তো এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা পানি, খুব বেশি পানি অ্যাড করার দরকার নেই। এখন চুলায় বসিয়ে খুব ভালোভাবে আমগুলোকে সেদ্ধ করে নেব। তো সেদ্ধ করার পর ফিরে আসছি। আমগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি, একদম নরম হয়ে গেছে। তো এখন হচ্ছে এই আমগুলোকে ছেঁকে নিব। আপনারা চাইলে এই অবস্থাতে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমি এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। এতে করে দেখা যায় আমের যে পালটা বের হবে এটা একদম ফ্রেশ বের হবে, এর মধ্যে কোনো আমের আঁশ থাকবে না। তো যাই হোক, আপনি আপনার পছন্দ মতো এটাকে ব্লেন্ড করতে পারেন অথবা ছেঁকে নিতে পারেন। তো আমি এই চাকনির মধ্যে একটু এইভাবে করে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর যে অবশিষ্ট অংশগুলো থাকবে সেগুলোকে ফেলে দিতে হবে। তো এই আম সত্ত্বটা তৈরি করতে খুব বেশি উপকরণ কিন্তু লাগে না, 2-3টা উপকরণ হলে হয়ে যায়। আর এটা খুব বেশি সময় লাগে না, একদম সহজ রেসিপি। আশা করি একটু হলেও ভালো লাগবে। তো আমি ছেঁকে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এগুলোকে ফেলে দিচ্ছি। তো এগুলো যদি থাকে আমসত্ত্বটা কিন্তু একদম যে মিহি একটা ভাব সুন্দর সেটা আসে না। তো এখন এই আমের যে পালটা বের হলো এটাকে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর এখন আমি এই আমের মধ্যে ব্যবহার করব চিনি। চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী এখানে দিয়ে দেওয়া যাবে। তো মিষ্টিটা নিজেদের পছন্দ অনুযায়ী অথবা আম কতটা টক সেটার উপরেও কিন্তু নির্ভর করে। তো আমি এখানে পছন্দ মতো, মানে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনি কোনো আমি আজকে মেপে ব্যবহার করিনি। তো রোদে দেওয়ার ঝামেলা ছাড়া যদি আপনারা আমসত্ত্ব তৈরি করতে চান সেক্ষেত্রে চিনির পরিমাণটা অবশ্যই বেশি ব্যবহার করবেন। এইখানে আমি সামান্য একটু ফুড কালার দিয়েছি, অরেঞ্জ ফুড কালার। এটা পুরাপুরি অপশনাল, কালারটা একটু সুন্দর আসার জন্য দিয়েছি। এরপর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখন এর মধ্যে আমি অল্প একটু বিট লবণ দিয়ে দিচ্ছি, এতে করে এর স্বাদটা অনেকটা বেড়ে যায়। তো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর মিডিয়াম হিটে এটাকে আমি জাল করতে থাকবো যতক্ষণ না এই যে আমের পালটা সেটা একদম আঠালো অবস্থাতে চলে আসছে সেই পর্যন্ত। তো এটা খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। আর এই যে কালারটা দেওয়ার কারণে এটা একটু সুন্দর কালার আসবে। যদি কালারটা ব্যবহার না করা হয় এমনিতেও কিন্তু আমসত্ত্বটা সুন্দর আসে। তবে আমি বাজারে যে কেনা আমসত্ত্বটা সেটার মধ্যে সুন্দর একটা এরকম কালার আসে, সেজন্যই দিয়েছি। এটা স্বাদের কোনো হেরফের হবে না। তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি, অনেকটা শুকিয়ে এসেছে আর আঠালো ভাব দেখা যাচ্ছে। এই পর্যায়ে কিন্তু হাতের মধ্যে ছিটকে আসে। যারা নতুন অবস্থাতে আমসত্ত্বটা তৈরি করতে যাবেন তারা কিন্তু অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন। তো আরও কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি, এখন কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। যারা রোদে দেওয়ার ঝামেলা ছাড়া, মানে রোদে দিতে চান না, ফ্যানের বাতাসে শুকাতে চান, আরও একটু শুকিয়ে নেবেন। তো আমি এটাকে একটা ট্রের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম। তেলটাকে ব্রাশ করে দিচ্ছি, এতে করে আমসত্ত্বটা তুলতে সুবিধা হবে। তো তেলটা দিয়ে দেওয়ার পর এখন যে আমি আমটাকে রান্না করে রেখেছি সেটা গরম থাকা অবস্থাতে এই ট্রের উপরে ঢেলে দিতে হবে। ঠান্ডা হলে কিন্তু এই যে হাঁড়ির মধ্যেই সেট হয়ে যাবে, অনেকটা জমে যাবে। তো গরম থাকা অবস্থাতে এই কাজটা করতে হবে। এখন আমি হাত দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি, মানে একটু এরকমভাবে ঝাঁকি দিয়ে নিলে কিন্তু সুন্দরভাবে ছড়িয়ে যায়। আর এই আমসত্ত্বটা আমি একটু মোটা করে তৈরি করেছি, তাই এইভাবে একটু ছোট একটা ট্রের মধ্যে দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে যদি পাতলা করতে চান সেক্ষেত্রে বড় পাত্রে ছড়িয়ে দিবেন, তাহলে পাতলা হয়ে যাবে। দোকানের ম্যাঙ্গো বারগুলো একটু মোটা হয়, তাই আমি একটু মোটা করে তৈরি করেছি। তো এখন যেটা করতে হবে, এটাকে আমি 1 থেকে 2 দিন রোদে শুকিয়ে নিব, অথবা ফ্যানের বাতাসে রেখে দিলেও কিন্তু শুকিয়ে যায়। তো আমি যেভাবে তৈরি করেছি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এটা 2 দিন রোদে শুকিয়ে নিয়েছি। এরপর হচ্ছে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর কেমন হয় সেটা আপনাদের দেখিয়ে দেব। এই আমসত্ত্বটা কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। বাজারে যে ম্যাঙ্গো বারগুলো পাওয়া যায় সেরকমই খেতে হয়েছে। বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন। আর এই রেসিপিটা তৈরি করা খুব বেশি কঠিন না। আর আজকের রেসিপি যদি একটু হলেও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। এরকমই সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। যাই হোক, এগুলো আমি কেটে নিয়েছি এরকম একটু লম্বা করে। এরপরে হচ্ছে এগুলোকে পছন্দ মতো একটু ছোট করে নেব। তো এই ম্যাঙ্গো বারটা কিন্তু সারা বছর নর্মাল তাপমাত্রায় ভালো থাকবে, অথবা যদি ফ্রিজে রাখেন তাহলে কিন্তু একদম ফ্রেশ এরকমই থাকবে। তো সারা বছরের জন্য এটা রেখে খাওয়া যাবে, কোনো রকম নষ্ট হবে না। তো কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই কিন্তু এটা তৈরি করে রেখে দিতে পারেন সারা বছরের জন্য সংরক্ষণ করে। তো আমি এটাকে কেটে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এটা কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে। তো আমার বাচ্চাদের অনেক অনেক পছন্দ এই ম্যাঙ্গো বার অথবা আমসত্ত্বগুলো, তাই আমি প্রতি বছরই তৈরি করি আর আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো যাই হোক, একটা দেখাচ্ছি এটা কতটা মোটা হয়েছে। আর এটা একদম ঠিকঠাক আছে, একদম মোটা আর একদম পাতলা না, এটা একদম ঠিকঠাক অবস্থায় ছাড়া, কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়া, একদম সহজ উপায়ে আর একদম কম উপকরণ দিয়ে এই আচারটা এত বেশি মজার হয়। আর বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না এই আচারটা তৈরি করা যেমন সহজ, এটা সময়ও কম লাগে, খেতে কিন্তু অসম্ভব মজা। আর এই আচারটা তৈরি করতে মশলার পরিমাণ একদমই কম লাগে। প্রথমে আমাদের লাগছে কাঁচা আম। আমগুলোকে একটু ভালো দেখে নিতে হবে, মানে আটি শক্ত যে আমগুলো সেই আমগুলোকে নিতে হবে। তো আমি যে আমগুলো নিয়েছি এই আমগুলোর আটি মোটামুটি শক্ত হয়েছে। তো আপনারা চেষ্টা করবেন এই আচারটা তৈরি করার জন্য একদম আটি শক্ত দেখে নেওয়ার। প্রথমে আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, এরপর হচ্ছে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আমি একটা পিলারের সাহায্যে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো এই খোসাটাকে ছাড়িয়ে নিতে পারেন।
তো এই আচারটা তৈরি করা কিন্তু অনেক সহজ, মানে ঝটপট তৈরি হয়ে যায়, খুব বেশি সময়ও লাগে না। আর এটা খেতে অসম্ভব মজার, আমার বাচ্চাদের তো অনেক অনেক পছন্দের। আমি প্রতি বছরই তৈরি করি, এবারও তৈরি করে দেখাচ্ছি। তো এখানে আমি আমগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি, এরপর কিন্তু ধুইনি, আপনারা চাইলে ধুইতে পারেন, তবে না ধুলেই ভালো, পানি না এখানে ব্যবহার করাটাই ভালো মনে করি। তো এরপরে হচ্ছে এইভাবে মিহি করে দাগ কেটে দিয়েছি, একদম আটি পর্যন্ত যেন দাগটা বসে যায়, ছুরি দিয়ে আমি দাগ কেটে দিয়েছি, আপনারা চাইলে বটি দিয়ে কেটে দিতে পারেন। সবগুলো আম 2 ভাগ করে এরকমভাবে আমি দাগ কেটে দিয়েছি। এরপরে হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি আম নিয়েছিলাম 2 কেজি পরিমাণে, এরপর চিনি দিয়ে দিচ্ছি আমি, অবশ্যই চিনি মেজারমেন্টটা ঠিক রাখতে হবে। এখানে আমি 4 কাপ চিনি ব্যবহার করেছি। এরপরে দিয়ে দিলাম এখানে ভিনিগার, এখানে আমি 1 কাপ ভিনিগার দিয়েছি, তবে আপনারা এখানে 1 কাপ ভিনিগার ব্যবহার করবেন না, এখানে হাফ কাপ ভিনিগার দিলেই কিন্তু যথেষ্ট। আমার মনে হয়েছে 1 কাপ ভিনিগার এর মধ্যে বেশি হয়ে গেছে, তাই আমি বলে দিলাম ভিডিওতে, যাতে করে আপনাদের বেশি না হয়। যাই হোক, এটা আমি মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে, এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো। এরপর দেখেন চিনিটা গলে কতটা পানি উঠে এসেছে। তো চিনি মেখে রেখে দিলে আমগুলো কিন্তু অনেকটা শক্ত হয়ে যায়। তো এরপরে দিয়ে দিলাম আমি এখানে 1 চা চামচ মরিচের গুঁড়া, এটা ঝালের জন্য দিয়েছি। হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এটা কালারটা একটু সুন্দর হওয়ার জন্য দিয়েছি, তবে এটা চাইলে নাও দিতে পারেন। এরপর আমি লবণ দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী, প্রথমে অল্প করে দিয়েছি, পরবর্তীতে টেস্ট করে দিয়ে দেওয়া যাবে। তো এখন খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, আর মিশিয়ে দেওয়ার পর এটাকে আমি চুলাটা কিন্তু অন করে দিয়েছি আগেই। তো এখন এটাকে জাল করতে হবে। প্রথমে আমি একটু হাই হিটে জাল করে নিব, এরপর চুলা হিটটাকে কমিয়ে দিব। আর এই আচারটা এখন আর কিছুই করা লাগবে না, শুধুমাত্র এটাকে জাল করে যেতে হবে। তো এটা কিছুক্ষণ জাল করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন চিনির শিরার মধ্যে কিন্তু বলক চলে এসেছে। তো এখন আমি এই আচারের জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। এইখানে দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ, এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে এখানে 5 ফোড়ন। তো এখানে খুব বেশি মশলা আমি ব্যবহার করব না, এই 2টা মশলাই ব্যবহার করব। আর এখানে আপনারা চাইলে সরিষা দিতে পারেন, তবে আমি এখানে দিইনি। আর ঝালের পরিমাণটা যে যতটা খেতে চান সেই পরিমাণে কিন্তু মরিচটা দিতে হবে। তো আমি প্রথমে 2টা শুকনো মরিচ দিয়েছিলাম, পরবর্তীতে আরও একটা শুকনো মরিচ দিয়ে দিব, দিয়ে এটাকে হালকা টেলে নেব, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এরপরে ঠান্ডা করে এটাকে গুঁড়া করে নেব। আর এদিকে কিন্তু আমটা অনেকক্ষণ জাল করা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন আমের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এরকম স্বচ্ছ হয়ে যাচ্ছে। এটা যত জাল হতে থাকবে আমটা সেদ্ধ হতে থাকবে, আর আমের কালারটা এরকম স্বচ্ছ হতে থাকবে। তো এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, নাড়াচাড়া খুবই সাবধানে করতে হবে, কারণ এই পর্যায়ে আমটা কিন্তু অনেকটা নরম হয়ে যায়। তো খুব বেশি জোরে জোরে নাড়াচাড়া করলে দেখা যাবে আমগুলো ভেঙে যাবে। এই পর্যায়ে চুলার হিট কমিয়ে রেখে হালকা হাতে একটু উল্টে পাল্টে দিলেই হবে। তো যখন কিছুক্ষণ জাল করে নিয়েছি, আঠালো হয়ে গেছে শিরাটা, তখন আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা সেই মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে ব্যবহার করেছি, দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে দিচ্ছি। তো এখানে ঝালটা যারা একটু বেশি পছন্দ করেন তারা এখানে শুকনো মরিচটাকে একটু বেশি দিয়ে দিবেন, তাহলে ভালো হবে। তো এটা একটু হালকা হাতে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমগুলো খুব বেশি নরম থাকে না, চিনি শিরা জাল হতে হতে দেখা যায় আমগুলো একটু সুন্দর গোটা গোটাই থাকে। তো যাই হোক, আমি তারপরেও কিন্তু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি, কারণ এটা গরম আছে, খুব জোরে জোরে নাড়াচাড়া করলে দেখা যায় অনেক বেশি এটা ভেঙে যায়। তো হালকা হাতে এটা মিশিয়ে দিচ্ছি। এটা যত বেশি মানে লো হিটে জাল হতে থাকবে, এই আচারের কালারটা কিন্তু ততটাই চেঞ্জ হতে থাকবে। তো আমি এটাকে আরও কিছুক্ষণ জাল করে নিব, আর যখন একদম আমগুলো হয়ে যাবে, আমগুলো একদম স্বচ্ছ হয়ে যাবে, মানে সেদ্ধ হয়ে গেছে, চিনি শিরা এটার ভেতরে ঢুকে গেছে সেটা বোঝাই যাবে। তো এখন কিন্তু আমার আমগুলো একদম সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি, দেখা যাচ্ছে যে আমগুলো শিরা টেনে নিয়েছে, একদম রসালো দেখেই বোঝা যাচ্ছে, ভিডিওতে কতটা ভালো বোঝা যাচ্ছে জানি না। তো আমি হালকা হাতে এই মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। মশলাটা যদি আরও একটু আগে ব্যবহার করা হতো তাহলে আরও ভালো মিশে যেত, মানে চিনি শিরাটা পাতলা থাকতেই মশলা কিছুটা ব্যবহার করে তারপরে এটাকে রান্না করলে বেশি ভালো হতো, পরবর্তীতে আরও একটু দিয়ে দেওয়া যেত। যাই হোক, আমার এই আচারটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই যে আচারের আমের ভেতরে শিরাটা কত ভালোভাবে ঢুকেছে বোঝাই যাচ্ছে, আমগুলো সেদ্ধ হয়ে গেছে। যত সেদ্ধ হতে থাকবে ততটাই কিন্তু আমগুলো স্বচ্ছ হতে থাকবে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, এগুলো খুবই সুন্দর হয়েছে। আমি আরও কিছুক্ষণ লো হিটে জাল করে নিয়েছি। এর থেকে বেশি যদি জাল করা হয় তাহলে দেখা যাবে ঠান্ডা হলে এটা অনেক বেশি শক্ত হয়ে যাবে। এইরকম একটু শিরা রেখে, মানে এরকম একটু রসালো রেখে কিন্তু নামিয়ে নিতে হবে। চুলা অফ করে দিচ্ছি, আর ঠান্ডা হওয়ার পর আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, এগুলো অনেক বেশি সুন্দর হয়েছে, আর এগুলো খেতে অসম্ভব মজার হয়। এই আচারগুলো কাচের বয়মে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিলে সারা বছর কিন্তু ভালো থাকে। আর যদি এটা বাহিরে সংরক্ষণ করতে চান সারা বছরের জন্য, তাহলে অবশ্যই রোদে দিতে হবে মাঝে মাঝে। উপর থেকে একটু শুকনো মরিচের গুঁড়া আমি ছড়িয়ে দিচ্ছি। এই আচারটাকে আমি এয়ারটাইট বক্সে ভরে সারা বছরের জন্য নরমাল ফ্রিজে রেখে দিই, এটা খেতে অসম্ভব মজার হয়। ভেতরটা কেমন হয়েছে সেটাও দেখাচ্ছি, একদম রসালো। আশা করি রেসিপি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। কিন্তু খুব সহজে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে ফেলা যায় আম কাসুন্দি। নামি দামি ব্র্যান্ডের মতো আম কাসুন্দি ঘরে তৈরি করে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন এই রেসিপি ফলো করলেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আম কাসুন্দি রেসিপি। আশা করি রেসিপি ভালো লাগবে। প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ কালো সরিষা এবং হাফ কাপ হলুদ সরিষা। আজকে আমি কাসুন্দিটা তৈরি করার জন্য 2 ধরনের সরিষা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে যে কোনো এক ধরনের সরিষাও ব্যবহার করতে পারেন। এরপর পর্যাপ্ত পানি দিয়ে আমি এই সরিষাগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব, যাতে করে এর মধ্যে কোনো রকম ময়লা না থাকে। এরপরে 30 মিনিটের জন্য এই সরিষাগুলোকে ভিজিয়ে রেখে দিব, এতে করে সরিষাগুলো অনেকটা নরম হয়ে যাবে, ব্লেন্ডার করার সময় অনেক বেশি মিহি হবে। এখন 2টা আম নিয়েছি, কাঁচা আম, এরপরে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি আমের। তো রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই সহজ, আর এই রেসিপি তৈরি করার পর আম কাসুন্দি আর কিনে খেতে হবে না, ঘরে কিন্তু সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে। তো আমি এই আমগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন আমগুলোকে একটু ছোট টুকরো করে কেটে নেব। তো এই আমের কিন্তু আটিটা খুব বেশি শক্ত হয়নি, তাই আমের আটি সহ আমি ছোট করে কেটে নিচ্ছি এরকম করে। তো আমগুলো কেটে নেওয়ার পর এখন আমি ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নিচ্ছি ভিজিয়ে রাখা সেই সরিষাগুলো, আমি পানিটাকে ঝরিয়ে রেখেছিলাম। তো এখন হচ্ছে এই সরিষার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলো। এখন দিয়ে দিব এখানে 4টা কাঁচামরিচ এবং আদার টুকরো, এখানে 1 ইঞ্চি পরিমাণে আদা ছোট করে কেটে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, এরপর 1 কাপ পানি দিয়ে একদম মিহি করে এটাকে ব্লেন্ডার করে নিব। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। তো আমি ব্লেন্ডার করে নিয়েছি এইভাবে করে। এখন চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি 3 কাপ পানি। তো 3 কাপ পানি দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া আর 1 চা চামচ হলুদের গুঁড়া, হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। এখন এগুলোকে অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। পানিটা যখন এরকম ফুটে উঠেছে তখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সেই বেটে রাখা সরিষার পেস্ট। তো সবটুকু এর মধ্যে ঢেলে দিয়েছি, দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে।
তো এটাকে আমি মিশিয়ে দিচ্ছি আর জাল করে নিচ্ছি কিছুক্ষণের জন্য। যখন এটা কিছুক্ষণ জাল করে নিয়েছি, খুব ভালোভাবে এটাকে বলক চলে এসেছে। এখন এর মধ্যে 1 কাপ দিয়ে দিলাম হোয়াইট ভিনিগার অথবা সিরকা। এরপর আমি আরও কিছুটা লবণ দিয়ে দিয়েছি। আগে কিন্তু 1 টেবিল চামচ লবণ ব্যবহার করেছিলাম, তো এই পর্যায়ে লবণটা কম মনে হয়েছে, আরও কিছুটা লবণ দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ বিট লবণ। এটা অপশনাল, চাইলে দিতে পারেন অথবা না দিলেও হবে, তবে এটা দিলে কিন্তু এই যে আম কাসুন্দির টেস্ট সেটা বহুগুণে বেড়ে যায়। তো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল। এখানে আরও একটু বেশিও চাইলে ব্যবহার করতে পারেন সরিষার তেলটা, তবে এর থেকে কম ব্যবহার করা যাবে না। দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না এই তেলটা এই সরিষার মধ্যে খুব ভালোভাবে মিশে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ রান্না করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন তেলটা খুব ভালোভাবে মিশে গিয়েছে। আর এখানে যতক্ষণ না পছন্দ অনুযায়ী ঘনত্বে চলে আসছে সেই পর্যন্তই এটাকে রান্না করতে হবে। তো অনবরত নেড়েচেড়ে আমি রান্না করেছি কিছুক্ষণ। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু একদম পারফেক্ট একটা ঘনত্বে চলে এসেছে। এই পর্যায়ে যদিও মনে হচ্ছে একটু পাতলা, যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও অনেকটা ঘন হয়ে যাবে। চুলাটা অফ করে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। তো আম কাসুন্দি কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এটা কিন্তু অনেকটা ঘনত্বে চলে এসেছে, অনেকটা ঘন হয়ে গেছে। তো এখন আমি এটাকে সংরক্ষণ করব সারা বছরের জন্য। তো এটাকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা কতটা পারফেক্ট হয়েছে। তো এখন এটা সংরক্ষণ করার জন্য প্রথমেই যেটা করতে হবে, এইরকম কাচের বয়াম অথবা কাচের বোতল নিতে হবে। তো এটা ভালোভাবে পরিষ্কার করে রোদ্রে শুকিয়ে নিতে হবে। এরপর এখানে আমি এই আম কাসুন্দিটাকে ঢেলে দিচ্ছি। তো চাইলে আপনারা প্লাস্টিকের বোতলে সংরক্ষণ করতে পারেন, তবে কাচের বোতলে যদি সংরক্ষণ করা হয় এটা দীর্ঘদিন ভালো থাকে, নষ্ট হয় না, আর এটার যে স্মেলটা সেটাও কিন্তু ভালো থাকে। তবে আপনারা চেষ্টা করবেন এই যে কাচের বয়ামে অথবা বোতলে এটাকে সংরক্ষণ করার জন্য। এখন এটাকে ঢাকনা লাগিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিলে সারা বছর এটা ভালো থাকবে। এই আম কাসুন্দি দিয়ে যে কোনো কিছু আপনারা পরিবেশন করতে পারেন। তো আশা করি রেসিপি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।